পারবেন ইউনূসকে তুলে আনতে মোদি? শেখ হাসিনাকে যেমন তুলে আনতে পেরেছি, ইউনূসকেও তুলে আনতে পারবো। চাপ দিয়ে হোক, জোর খাটিয়ে হোক, আমরা ইউনূসকে তুলে আনতে পারবো, যদি আমরা মনে করি। ইউনূস হয়তো সেই ভয় পাচ্ছেন, আর যদি ভয় পেয়ে আপনি কোথায় লুকোবেন, কোন বাংকারে লুকোবেন? বাংকারে লুকোলে তো আপনার ওখানে তো ব্রহ্মস যাবে। আর যদি বাইরে থাকেন, সোজা চ্যাংদোলা করে নিয়ে চলে আসবে কমান্ডোরা। কাল পরশু থেকে উনি যমুনায় থাকছেন না। উনি থাকছেন কোথায়? উনি থাকছেন যেখানে আপনার দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো যে অঞ্চলে, সেইখানে একটা সুরক্ষিত ভবনে তিনি রাত্রি যাপন করছেন। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে। খবরটা হচ্ছে এইটা, ভেনেজুয়েলা সংক্রান্ত খবর। আমেরিকাকে চটাতে চায় না মোদী সরকার। এখন খবরে যেটা লেখা হচ্ছে, ভেনেজুয়েলায় বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আমেরিকা বন্দী করার পরে ব্রিক্স গোষ্ঠীতে ভারতের সহযোগীরা নিন্দায় মুখর। গোটা ঘটনাক্রমে নিন্দা না করা বা আমেরিকার নামোচ্চারণ না করে শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করায় ভারতের অবস্থান নিয়ে ঘরোয়া রাজনীতিতে যথেষ্ট বিতর্ক হয়েছে, যেটা আমি আপনাদের বলছিলাম। এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। যার সুযোগটা কি ভারত দেবে? ওই আমেরিকা, ল্যাটিন আমেরিকায় কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কি যায় আসে? আমার তো কোনো সম্পর্ক নেই। তাহলে ভারত আগ বাড়িয়ে এই ব্যাপারে কথা বলতে যাবে কেন? কথা বলেনি ভারত। কারণ যদি কোনো যোগাযোগই না থাকে, তাহলে কথা বলবে কেন? এখন সেটা নিয়েও যথারীতি আমাদের দেশে তো সব কিছুতেই বিতর্ক। যা করবেন, ভালো করলেও বিতর্ক, খারাপ করলেও বিতর্ক। ওই যদি জঙ্গি হানা দিয়ে পাকিস্তানে যদি প্লেন গিয়ে মেরে আসে, গুড়িয়ে আসে নূর খান এয়ারবেস, তাহলে বলবে ছবি দেখাও। গতবার সার্জিক্যাল স্ট্রাইকে বলেছিল ছবি দেখাও, তো ছবি তোলেনি। এবারে নূর খান এয়ারবেসে যখন হয়েছে, তখন সমস্ত ছবিগুলো তুলে রেখে দিয়েছিল এবং প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে। যখন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে, একদম 3 সেনাবাহিনী মুখপাত্র বসে বলে দিলেন যে এই হয়েছে, এই হচ্ছে স্লাইড, আর কোনো কথা নেই। সবকিছুতে আমাদের প্রমাণ দিতে হবে, আমাদের যত জাতীয় দলগুলো রয়েছে বিরোধী, তাদেরকে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের সরকারের। কিন্তু সুবিধা নেবে হচ্ছে এই সুবিধাবাদী বিরোধী দলগুলো। আর যদি কিছু অঘটন ঘটে, তখন সব আঙুল হচ্ছে সরকারের দিকে। যাই হোক, সরকার কেন লিখলো যে সুবিধা হতে পারে? আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান পূর্ব এবং পাকিস্তান পশ্চিম, এখন বাংলাদেশ তো আর আমরা বলি না, আমার মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায়, সকলেই বলে পূর্ব পাকিস্তান। তো এইখানেতে এখন যা পরিস্থিতি, হিন্দু নির্যাতন যেভাবে বাড়ছে, খুনের পর খুন হয়ে যাচ্ছে, নির্যাতনের পর নির্যাতন হচ্ছে, একের পর এক খুন হচ্ছে। তো এখন সেই অবস্থায় ভারত তো একটা সিদ্ধান্ত নেবে। আমি বহুদিন ধরেই আপনাদের বলে আসছি, ভারত একটা সিদ্ধান্ত নেবে। এখন এই যে সুযোগের কথা বলা হলো না, এখানে পরিষ্কার বলা হলো এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। অর্থাৎ একটা প্রেসিডেন্স খাড়া হয়ে গেছে যে এটা হতে পারে, যেটা ঘটনা ঘটেছে সেটা হতে পারে। আমার দেশ যদি অস্থির হয়,
যদি অসুরক্ষিত হয় তাহলে পরে আমি সেই দেশকে বাঁচানোর জন্য আমি সমস্ত কিছু পদক্ষেপ নিতে পিছপা হব না এবং দ্বিধাও করব না। আর ভারতের তো ঘোষিত নীতি আছে, আমার উপরে যদি কোনো আক্রমণের আঘাতের পরিকল্পনা হয় বা আঘাত আসে বা আঘাত নেওয়ার কোন রকম চেষ্টা করা হয় তাহলে তাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ঘোষণা করা হবে। এখন বাংলাদেশে যা হচ্ছে তাতে ভারত এখন একটা অ্যাকশনের দিকে যাবে, আমি বহুদিন ধরেই আপনাকে বলছি। এখন এই আমেরিকা যা করে দেখালো, ডোনাল্ড ট্রাম্প যা করে দেখালেন, তাকে আমাদের নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি করে দেখাতে পারবেন? পারবেন ইউনুসকে তুলে আনতে মোদী? পারবেন জেলেনস্কিকে তুলে আনতে রাশিয়া? রাশিয়া আজকে একটা বিবৃতি দিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হলে, রাশিয়া যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে রাশিয়া ছেড়ে কথা বলবে না, সেক্ষেত্রে কোনো বন্ধু এবং শত্রু কাউকে গণনা করা হবে না, সমানভাবে প্রত্যাঘাত করা হবে। তার মানে পরিষ্কার রাশিয়া বুঝিয়ে দিল যে ইউক্রেন যদি আবার যদি আক্রমণ করে বা ওই ড্রোন ফোন মারে তাহলে পরে একদম পরিষ্কার ইউক্রেনকে ধ্বংস করবে, অথবা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো যদি একটা ব্যবস্থা নেন, কড়া ব্যবস্থা। এটা সমস্ত মিথকে ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিয়েছেন, যে অন্য রাষ্ট্রের প্রতি আক্রমণ করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, সব বোগাস কথা। আমি বারবার বলি না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যার লাঠির জোর বেশি সেই মহিষ নিয়ে যাবে। এই যুগটাই পড়ে গেছে ওই রকম। আপনি যেরকম দেখাবেন, আপনি এপার থেকে 6 দেখলে আমি এপার থেকে 9 দেখবো। আপনি দেখছেন যে আপনি ঠিক করছেন, আমি দেখছি আমার রাষ্ট্র অসুরক্ষিত হয়ে রয়েছে, যে কোনো সময় আমার মূল্য চোকাতে হতে পারে। আমাদের বর্ডারগুলোতে সন্ত্রাসবাদীরা ঢুকছে, তারা অস্ত্র সহ ধরা পড়ছে, তাহলে আমরা কেন ব্যবস্থা নেব না? আর এই যে মূল যে মাথা, সেই মাথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ইউনূস তো তার নিজের কাজ করে দিয়েছে, করে দিয়ে দেশকে অস্থির করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ভেঙে চুরে শেষ করে দেওয়ার পর এখন উনি পাকিস্তানের সঙ্গে দোস্তি করছেন। আচ্ছা, আপনি যদি F-16 বিমান কেনেন তাহলে কার কাছ থেকে কিনবেন? আপনি আমেরিকায় যাবেন, তো আমেরিকা গিয়ে F-16 বিমান আপনি কিনবেন। আপনি পাকিস্তান থেকে কোথা দিয়ে বিমান কিনছেন? আপনাদের যে বিমান বাহিনী অ্যাডমিরাল, বিমান বাহিনী যিনি প্রধান, অ্যাডমিরাল নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান, তিনি চলে গিয়েছেন পাকিস্তান 4 থেকে 9 অব্দি বা 10 অব্দি তার বোধহয় পাকিস্তান ভিজিট। তা সেখানে উনি বলেছেন যে আমরা F-16 6খানা কিনব। পাকিস্তান F-16 পেল কোথায়? পেল আমেরিকা থেকে পেয়েছিল। আমরা যখন আক্রমণ করেছিলাম সেই সময় যেগুলো তুবড়ে মুবড়ে ভেঙে ছুটে গেছিল, যেগুলো সাইডে পড়ে, যেগুলো অকেজ হয়ে গেছিল, সেগুলোকে রং টং করে, মানে যন্ত্রপাতি চেঞ্জ ফেঞ্জ করে এবার সেগুলোকে বাংলাদেশের ঘাড়ে গোছানোর চেষ্টা করছে। আর এমন মূর্খ বাংলাদেশ সরকার, এই সরকার প্রধান ইউনূস, সেগুলো কেনার জন্য আবার ওখানে লোক পাঠিয়েছেন। অন্য স্বার্থও থাকতে পারে, আমি তো বলতে পারবো না, অন্য স্বার্থও নিশ্চয়ই রয়েছে। আর মার তো খাবে, এটা তো পরিষ্কার বুঝতে পারছে, মার একটা হবে। এখন সেই মারটা কতটা হতে পারে এবং কি ব্যাপারে কি খবরাখবর পাকিস্তানের কাছে আছে, সেই সব খবর টবর উনি সম্ভবত নিতে গেছেন। এখন ইউনূসের যে অবস্থা, ইউনূস আমি বলেছিলাম আপনাকে খুব ভয়ে ভয়ে আছে, যমুনা একে বলছে থাকতে, ওকে বলছে থাকতে। গতকাল পরশু থেকে উনি যমুনায় থাকছেন না। উনি থাকছেন কোথায়? উনি থাকছেন যেখানে আপনার দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো যে অঞ্চলে, সেইখানে একটা সুরক্ষিত ভবনে তিনি রাত্রি যাপন করছেন। এবং গতকালকেও উনি ওখান থেকেই সমস্ত কাজকর্ম সেরেছেন, আজকেও উনি ওখান থেকেই কাজকর্ম সারবেন। তারপরে যমুনা আসবেন কিনা সেটা আমি জানি না। ফলে ভয় এবং আতঙ্ক ওনাকে কিন্তু ঘিরে ধরছে। ওনার কাছে নিশ্চয়ই খবর আছে যে ভারত একটা কঠিন অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী কিন্তু বলে দিয়েছেন যে অকল্পনীয় কিছু হবে।
অকল্পনীয় রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন একজন রাস্তা অকল্পনীয় কি হতে পারে দেখিয়ে দিয়েছেন, একদম সাকসেসফুলি নেভি সিল করে দেখিয়ে দিয়েছে। অকল্পনীয় আমরাও করতে পারি। শেখ হাসিনাকে যেমন তুলে আনতে পেরেছি, ইউনূসকেও তুলে আনতে পারবো। চাপ দিয়ে হোক, জোর খাটিয়ে হোক, আমরা ইউনূসকে তুলে আনতে পারবো, যদি আমরা মনে করি। ইউনূস হয়তো সেই ভয় পাচ্ছেন, আর যদি ভয় পেয়ে আপনি কোথায় লুকোবেন, কোন বাংকারে লুকোবেন? বাংকারে লুকোলে তো আপনার ওখানে তো ব্রহ্মস যাবে। আর যদি বাইরে থাকেন, সোজা চ্যাংদোলা করে নিয়ে চলে আসবে কমান্ডোরা। বাবা এখানে আমাদের বিচার হবে, যেমন আমাদের ইউএপিএতে আমাদের বিচার হয়, সেইভাবে বিচার হবে। কারণ আপনি ভারতবর্ষের ওপরে সন্ত্রাসবাদী আক্রমণের ছক করেছেন, আপনি হলেন মাস্টার মাইন্ড। তার কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে, আপনি যেটা ক্লিনটনের সভায় গিয়ে আপনি বলেছেন আপনারা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করে যে সরকার যাকে যেভাবে ক্ষমতা নিয়েছেন, তারপর জিহাদি গোষ্ঠীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন, দেশকে অস্থির করে দিয়েছেন, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এখন সমস্ত মারপিট দাঙ্গা হাঙ্গামা করে একেবারে অর্থনীতির 12টা বাজিয়ে দেশ রসাতলে করে দিয়েছেন। এটা একটা দেশের প্রতি অত্যন্ত অবিচার, দেশের মানুষের প্রতি অবিচার, দেশের প্রতি অবিচার, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উপরে এই ভীষণ রকম প্রভাব পড়ছে। ফলে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, হয়তো বাংলাদেশে দাঁড়াবেন অথবা ভারতে দাঁড়াবেন, কাঠগড়ায় তো আপনাকে দাঁড়াতেই হবে। এবার শুধু আপনি সময় গুনুন, পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। আমি বলেছি না, পালিয়ে ইউনূস আপনি বাঁচতে পারবেন না। এখন দেখার যে মোদি ওনাকে তুলে আনতে পারে কিনা, সেটাই আমার দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। অর্থাৎ মার্চের 28 তারিখে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গেলেন, তিনি চীনে যে একটা টোপ দিয়ে আসছেন, অর্থাৎ চায়নার যে সরকার তাদেরকে একটা টোপ দিয়ে আসছেন। টোপটা হচ্ছে এরকম: 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. অর্থাৎ যে ভারতের যে 7টা রাজ্য আছে, এমন ভাবে ভৌগোলিকভাবে লক হওয়া বাংলাদেশ দিয়ে, যার ফলে সমুদ্র সম্পদ পুরোটাই হচ্ছে বাংলাদেশের, অর্থাৎ সমুদ্র সম্পদের মালিকানা পুরোটাই বাংলাদেশের। এখন কথা হচ্ছে, সমুদ্র সম্পদের পুরো মালিক যদি বাংলাদেশ হয়, এইটা চায়নার অর্থনীতিতে কিভাবে সমৃদ্ধশালী হিসেবে কাজ করে? অথচ তিনি চায়নাকে যে বলছে কি, বাংলাদেশের এই সমুদ্র মালিকানাটা পুরোটাই চায়নার অর্থনীতির জন্য সহায়ক, এটা চায়নার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য ইউজ করা যেতে পারে। বুঝলাম না ভাই, সমুদ্রের মালিক হইলাম আমরা বাঙালি, ব্যবহার করবেন আমেরিকান গোষ্ঠী, আর ইকোনমি বাড়বে হচ্ছে চায়নার, ইকোনমি বাড়বে হচ্ছে চায়নার। এই সূত্রটা তো বোঝা যাচ্ছে না। এই সূত্রটা আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে 7 সিস্টার্স ভাঙার যে চক্রান্ত, এই চক্রান্তটা তো ডিপ স্টেটের, কিন্তু একই সাথে বাংলাদেশ কিন্তু সমুদ্র সীমার মালিক, অর্থাৎ সমুদ্রের ভিতরে যে খনিজ সম্পদ আছে, যেই ব্লু ইকোনমি আছে, এটার মালিক তো বাংলাদেশ। যখন এই এরিয়ায় 7 সিস্টার্স নিয়ে পশ্চিমারা হস্তক্ষেপ করবে, তখন চীন দেখবে তার ব্যবসায়িক স্বার্থ এবং প্রতিরক্ষা দুইটাই। কারণ চীন দেখবে যে এশিয়ার ভিতর তার কোনো ক্ষতি হবে কিনা। এই জন্য চীনকে একটা টোপ দিয়ে রাখলো কি, যে আমাদের তো সমুদ্রের মালিকানা আছে, তো এটা তোমার অর্থনীতির জন্য বড় সহায়ক হবে। আর 7 সিস্টার যেটা, এটা তো ল্যান্ডলক, সুতরাং তারা আর এইখানে মালিকানা দাবি করতে পারবে না, কারণ এটা সামগ্রিকভাবে বাংলাদেশের মালিকানাধীন সমুদ্র সম্পদ। আর এজন্যই শাহবাগে এক প্রকার টাকা দিয়ে কিছু পোলাপাইন পালা হচ্ছে, যারা কিনা ওপেনলি মিডিয়াতে স্টেটমেন্ট দেয় যে চায়না 7 সিস্টার্স দখল করবে, আমরা তাকে সহযোগিতা করব। আমার 7 সিস্টার্স দখল করার ক্ষমতা আছে বলেন তো? আমি কেন বলতে যাব? 7 সিস্টার্স দখল করবে চায়না, আমরা সহযোগিতা করব। আমাদের সক্ষমতা নাই, এইটা আমরা সহজে বলতে পারি। চায়নার সক্ষমতা আছে, চায়নাকে আমরা ভূমি ইউজ করার জন্য বা বাংলাদেশকে ইউজ করার জন্য সহযোগিতা করতে পারি, এটা অকপটে আপনি বলছেন। কিন্তু আপনি এটা বলছেন না, যদি এই যে ভূমি ইউজ করতে দেওয়ার ফলে 7টা রাজ্য যে স্বাধীন হয়, 7টা দেশে রূপান্তরিত হবে, তখন যে কূটনীতিটা আসবে, তখন যে ডিপ্লোমেসিটা আসবে, এই যে ডিপ্লোমেসিটা মেনটেন করার জন্য যে খরচটা বাঙালির ঘাড়ে চেপে বসবে, এইটার ব্যাপারে তো কেউ কোনো কথা বলেন না। আপনাদের সক্ষমতা নেই, এটা স্বীকার করেন। আরেক দেশকে সেই সক্ষমতা সুযোগ করে দিয়ে নিজের দেশে যে বাস পড়বে বা নিজের দেশের জনতার পেটে যে লাথি পড়বে, এই বিষয়টা সামনে আনেন না। এই হচ্ছে আপনাদের ডিপ্লোমেসি। পাকিস্তানের সাথে আমাদের পররাষ্ট্রনীতিটা সঠিক হয়ে যাক, তাদের অ্যাটমিক বোমা যেন আমাদের অ্যাটমিক বোমা হয়ে যায়, আমাদের চায়নার সাথে একটা চুক্তি হয়ে যাক, তাদের অর্থনীতি যেন আমাদের অর্থনীতি হয়ে যাক। তো 7 সিস্টার্স দখল করার সক্ষমতা নাই, কিন্তু অন্য আরেকটা দেশকে ঠিকই নিজের দেশের ভূমি ইউজ করার লাইসেন্স দিয়ে দিচ্ছিস। একটাবার বাংলাদেশ
খেয়াল করে কি দেখেছে যদি সেভেন সিস্টার্স স্বাধীন হয়, এখন তো কূটনীতি মেনটেন করা লাগতেছে নিরাপত্তার ক্ষেত্রে 2টা দেশের সাথে, মায়ানমার এবং ভারত। তখন 9টা দেশের সাথে কূটনীতি মেনটেন করতে হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যাবে বাইরে, জনগণের 2 টাকার জিনিস কেনা লাগবে 10 টাকা দিয়া। একই সাথে পাবলিকের পেটে লাথি পড়বে, কারণ বাজেটের একটা বিশাল অঙ্ক যদি প্রতিরক্ষার পিছনে ব্যয় করা হয়, তাহলে সাধারণ জনগণের পিছনে টাকা ব্যয় করবে কোন জায়গা থেকে? বাজেটের একটা বড় অংশ যদি প্রতিরক্ষার পিছনে ব্যয় হয়, তাহলে সাধারণ জনগণকে কি দিয়ে বুঝ দিবেন আপনারা? আমরা তো জন্মসূত্রে বীরের জাতি। অথচ গেমটা হলো কি পশ্চিমাদের। আপনারা জানেন পশ্চিমাদের সাথে চায়নার কিন্তু একটা দ্বন্দ্ব। পাবলিকের মাথায় এইটা পুশ করে দেওয়া হলো যে চায়না সেভেন সিস্টার্স দখল করবে, আমরা সহযোগিতা করব। আসলে আদতে চায়নার এই ধরনের প্ল্যান আছে কিনা এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই, এই ব্যাপারে কোনো সঠিক তথ্য নাই। কিন্তু পশ্চিমারা যে সেভেন সিস্টার্স ভাঙতে চায় এবং বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে দেওয়ার জন্য তারা যে বারবার সেভেন সিস্টার্স এর দিকে আঙ্গুল তুলতেছে, এইটা ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পরিষ্কার বোঝা গেছে। এখানে গুটিবাজিটা এরকম হচ্ছে যে পশ্চিমারা সেভেন সিস্টার্স ভাগ করবে বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে, দোষ যাবে চীনের ঘাড়ে। তো ভারত এবং চীনের দীর্ঘদিনের শত্রুতাটা আরো পাকাপোক্ত ভাবে স্ট্রংলি মেনটেন করা যাবে। আর এই জায়গায় সবসময় ইন্ধন দিবে পশ্চিমারা, ডিপ স্টেট গোষ্ঠীরা। আর এই জন্য টিএসসি তে দেখবেন অনেক উল্টাপাল্টা বক্তব্য মিডিয়ার সামনে দিচ্ছে অনেক ব্যক্তি। এর ভিতরে উল্লেখযোগ্য একজন ব্যক্তির নাম বলেই দেই, সেটা হচ্ছে ওই যে সাবেক র‍্যাব কর্মকর্তা, যিনি বলেন যে সেভেন সিস্টার্স দখল করবে চায়না, আমরা সহযোগিতা করব। সেভেন সিস্টার্স দখল করবে চায়না, আমরা সহযোগিতা করব।